বিরতির পর আবারও স্বাগত। যে আলোচনায় ছিলাম তছনছ ছায়ানট আক্রান্ত সংবাদ মাধ্যম, যে আলোচনা এতক্ষণ ধরে ছিলাম, এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে যাওয়ার চেষ্টা করব। যে বিষয় নিয়ে বারে বারে আলোচনা করছি, ছায়ানট তছনছ। কিন্তু কেন ছায়ানট তছনছ, কেন আক্রান্ত প্রথম আলোর অফিস, কেন আক্রান্ত ডেইলি স্টার সংবাদ মাধ্যমের অফিস? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। নিঝুম দা, অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে আলোচনার বিষয় বা লাইভে যে ট্যাগলাইন নিয়ে আমি রয়েছি, তছনছ ছায়ানট আক্রান্ত সংবাদ মাধ্যম, কি বলবেন শুরুতে? কিছু নাই বাংলাদেশ। আমি তো আপনাদের এই চ্যানেলেই অনেকবার বলছি যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে চলে গেছে, এটি একটি তালেবান রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা নিয়ে আমার আসলে এতই হতাশ যে বাংলাদেশ রাষ্ট্রটা যে এইভাবে চোখের সামনে শেষ হয়ে গেল, এরপরে আসলে আর কিছু বলার থাকে না। গতকালকে এখন তো খুবই পরিষ্কার যে এই ওসমান হাদি নামে যে ছেলেটা আছে তাকে তৈরি করেছে গত 1.5 বছরে। তাকে তৈরি করে এমন ভাবে, এমন যারা তৈরি করেছে তারা তাকে তৈরি করেছে একটা মব সম্রাট হিসেবে, তারা তৈরি করেছে তাকে একদম সন্ত্রাসী হিসেবে। এমন ভাবে তাকে উপস্থাপন করা হয়েছে যেন মনে হচ্ছে যে সে খুবই ভারত বিরোধী। তো তাকে আবার তারাই হত্যা করেছে। তাকে হত্যা করবার পর বলা হচ্ছে যে ভারত তাকে খুন করে ফেলেছে। কোথায় ভারত আর কোথায় হচ্ছে যে বাংলাদেশের একজন অ্যাক্টিভিস্ট? একটা হিউজ কান্ট্রি, ভারতের আর কোনো খেয়ে কাজ করেনি। বাংলাদেশের কোথায়কার কোন ওসমান হাদিকে তারা মারতে যাবে, এবং সেটাকে কল্পনা করে ভারতের হাই কমিশনকে অ্যাটাক করা হচ্ছে। বাংলাদেশের কালচারাল যে নিঝুম বাবু, এখানে যে প্রশ্নটা করতে চাইবো, যে আক্রমণের আঙুলটা বারে বারে ভারতের দিকে বলা হচ্ছে যে হাদিকে ভারত সেখানে গুলি করেছে বা ভারত সেখানে হাদিকে হত্যা করেছে। প্রশ্ন এখানে একটা প্রশ্ন তো উঠেই আসে, তাহলে বাংলাদেশের যে ল এন্ড অর্ডার সেটা কোথায় গিয়ে ঠেকেছে যে ভারতের আততায়ীরা সেখানে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার মতো রাজপথে সেখানে গুলি করে হাদিকে হত্যা করতে পারে? মানে সিচুয়েশনটা যে জায়গাতে মানে এই যে পারসেপশন, এই পারসেপশনটা তো আপনার আজকে বললেন, আপনি আজকেই মানুষ বিশ্বাস করছে না। এটাকে দীর্ঘদিন ধরে পরিচর্যা করা হয়েছে এটা বিশ্বাস করবার জন্য। প্রথম আলো এবং ডেইলি স্টারকে আপনার বলা হচ্ছে যে ভারতের একটা পত্রিকা। তো এই যে আপনার দিনের পর দিন আপনি এটাকে পরিচর্যা করা হয়েছে অনলাইনে অফলাইনে, এটাকে যে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে। এবং বাংলাদেশের এই যে জেনজি প্রজন্ম, এরা তো একটা অশিক্ষিত মূর্খ, এদের কোনো ইতিহাস জ্ঞান নাই, কোনো পড়াশোনা নাই। হ্যাঁ, সেগুলো নিয়ে আমাদেরও ব্যর্থতা আছে, আমরা একেবারে পুরোপুরি ফেল করেছি আর কি এদেরকে শিক্ষিত করে তুলবার জন্য। ফলে একটা মূর্খ জেনারেশন তৈরি হয়েছে, এরাই এখন দেশ চালাচ্ছে। এবং আলটিমেটলি আপনি বুঝতেই পারছেন যে সামনে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে সেটা বিএনপি ক্ষমতাতে আসতে পারে, আর বিএনপি ক্ষমতাতে আসলে জামাত এবং এনসিপির ক্ষমতার কিছুই থাকবে না। তো এই মুহূর্তে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে জামাত এবং এনসিপি। এই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে না? আর সেটা যখন অস্থিতিশীল পরিবেশটা তৈরি করেছে, সেটা কারা করেছে আপনি বুঝতেই পারছেন যে জামাত, এনসিপি এবং তাদের যে পশ্চিমা গোষ্ঠী আছে তাদের সমন্বয়ে তারা এখানকার তারা বন্দর চায়, এখানকার তারা পোর্ট চায়, এখানে তারা একটা ঘাঁটি চায়। স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের মানে নর্মাল যে নির্বাচন ব্যবস্থা, নর্মাল যেই সিচুয়েশন, এটা থাকলে তো তাদের প্রবলেম। সো জিনিসটা খুবই স্পষ্ট, এটা রকেট সায়েন্স না বোঝার জন্য। নিঝুম বাবু, যে প্রশ্নটা এবারে জানতে চাইবো, যে আমাদের এই আলোচনায় অনেকেরই বক্তব্য ছিল, আপনিও যে কথাটা বলছিলেন যে সামনের নির্বাচন, সেখানে স্বাভাবিকভাবেই যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে বিএনপি ক্ষমতায় আসবে, সেখানে কোথাও ভয়টা কাজ করছে জামাতের ভেতর। আমাদের এই আলোচনায় অনেকেরই মন্তব্য রয়েছে যে এই যে ভারত বিরোধী মন্তব্যগুলো বা উস্কানি করা হচ্ছে বা ভারতকে বারে বারে পোক করা হচ্ছে, সেটা কোথাও না কোথাও নিজেদের এই সামনের নির্বাচনটাকে কেন্দ্র করে নিজেদের দিকে ড্র করার চেষ্টা করা হচ্ছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের হুজুরদেরকে দেখবেন আপনি, তারা বলছেন যে তারা অনেক আগে থেকে, সে পাকিস্তান আমল থেকে বলছে ইসলাম খতরা মে হ্যায়, আর এখন বলছে যে ইসলাম শেষ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে প্রায় 95% মুসলমানের দেশে যদি ইসলাম খতরা মে হ্যায় হয়, তাহলে আপনি বুঝবেন
যে তাদের একটা অদৃশ্য শত্রু প্রয়োজন। এখন সবাই যদি ধর্ম ইসলামিস্ট হয় তাহলে এই হুজুররা ব্যবসা করবে কি নিয়ে? ফলে তাদেরকে একটা কাল্পনিক একটা শত্রু বানাতে হবে। একইভাবে যে যারা নৈরাজ্যবাদী তাদেরকে একটা কাল্পনিক শত্রু বানাতে হবে, তা না হলে ভারত বিরোধী রাজনীতি করতে তাদেরকে টিকে থাকতে হবে। তো ভারত বিরোধী রাজনীতি করবার জন্য আপনার যে কোনো কিছুর মধ্যে ভারতের ভূত আপনাকে আনতেই হবে, তা না হলে আপনি রাজনীতিটা করবেন কি নিয়ে? যে এই লোকটা সাপুরে, তার বাক্সে যদি সাপ না থাকে সে সাপ খেলা দেখাবে কি দিয়ে? পৃথিবী থেকে যদি সমস্ত সাপ উধাও হয়ে যায় তাহলে তার খেলাটা কি নিয়ে হবে? ফলে একই ব্যাপার, এই যে মৌলবাদীরা তারা বলছে যে ইসলাম শেষ হয়ে যাচ্ছে, এই যে নৈরাজ্যবাদীরা তারা বলছে যে ভারত সব শেষ করে দিচ্ছে, অথচ ভারত বাংলাদেশে কেন শেষ করবে? ওসমান হাদির হত্যার সাথে ভারতের কি সম্পর্ক? আর এই এই উত্তরটা আমি কোনোদিনই পেলাম না। আমি আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে তারা দাবি করছে যে যে ওসমান হাদিকে হত্যা করেছে সে নাকি ভারতে গিয়ে লুকিয়েছে, এখন তাদের দাবি হচ্ছে ভারত তাদেরকে ফেরত দিবে। এখন আমি যদি নর্মাল একটা আইন অ্যাপ্লাই করি, একদম সিম্পলি আইন, ভারত যদি তাদেরকে খুঁজে পায়ও তাহলে তো ভারতের ইমিগ্রেশন আইনে তাদের বিচার হবে। ভারত তো এমনি এমনি হস্তান্তর করতে পারে না। ভারতে যদি কোনো একজন মানুষ অবৈধভাবে ঢোকে তাহলে ভারতের জনগণের প্রতি তাদের দায় অনুযায়ী তারা সেই বিচারটা করবে, তারা বাংলাদেশকে এমনিও ফেরত দেবে না। সেই ক্ষেত্রে যারা বলছে যে ফেরত দিতে হবে তারা কি করবে? মানে বাংলাদেশের এই লোকগুলো বাংলাদেশে যেমন আইন আদালত মানে না, তারা অন্য দেশের উপরেও সেই আইন আদালতহীনতা চাপিয়ে দিতে চায়। ভারত তো আপনার বললেই ফেরত দিবে না যদি তাদেরকে খুঁজেও পায়। এখন আমরা আসলে জানিও না তারা ভারতে আছে কিনা। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, সে বার্মাতে পালিয়ে যেতে পারে, সে মালয়েশিয়াতে পালিয়ে যেতে পারে, সে অন্য দেশে পালিয়ে যেতে পারে, কিন্তু ভারত কেন? আপনার কাছে কোনো প্রমাণ ছাড়া যখন বলা হচ্ছে ভারতকে পালিয়ে গেছে, এই আপনাকে আমি এই জন্যই বললাম যে ভারত বিরোধী রাজনীতি যদি না করা হয় বাংলাদেশের, আপনি তো জানেন বাংলাদেশে একটা অংশ আছে ভারত বিরোধী রাজনীতি করছে, পাকিস্তানপন্থী রাজনীতি করছে, তাদের জন্য এই ব্যবস্থা। নাহলে তারা রাজনীতি করবে কি দিয়ে? সিম্পল, খুবই সিম্পল। এটা বোঝা, আমার মনে হয় এটা বোঝার জন্য খুব বেশি আমাদের কষ্ট করতে হয় না। এটা সহজে বোঝা যায় যে ঘটনা কোন দিকে হচ্ছে, সিম্পল। যদিও দেখেন, আমি কোনোভাবে মনে করি না যে বাংলাদেশে একটি সরকার রয়েছে, আমি কোনো মনে করি না যে এরা ভ্যালিড সরকার, এবং বাংলাদেশের যে নির্বাচনটা হচ্ছে সেটিকে আমি মনে করি যে গায়ের জোরে চাপিয়ে দেওয়া ইলেকশন। কিন্তু তারপরেও আমরা এটা বুঝি যে একটা ইলেকশনের ব্যাপার যদি হয়ও তাহলে জামাত আর এনসিপি তারা মুছে যাবে, এইটা তো আমরা বিশ্লেষণ করে বলতেই পারি। যদিও আমি এই ইলেকশন, এই অবৈধ সরকার এগুলো কিছুই মানি না, বাট স্টিল এই বিশ্লেষণ করতে তো আর ক্ষতি নেই, এগুলো তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। নিজবাবু, যে জিনিসটা জানতে চাইবো, এই যে যেমন আপনি বলছিলেন এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর যাদের হোতারা মূলত যাদের কাঁধে ভর করে ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার সেখানে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আসনে বসে রয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদেরই একজন হচ্ছেন নাহিদ ইসলাম এনসিপি। তিনি গত কয়েকদিন আগেই বা একটা দাবি করেছিলেন যে আজকে শুক্রবার জুম্মার নামাজের শেষে ওসমান হাদির মৃতদেহ আসলে সেখানে একটা বিক্ষোভ হবে, কিন্তু আজকে দেখা গেছে জুম্মার নামাজ শেষে বাংলাদেশের চিত্রটা অন্যরকম। তিনি তার সামাজিক মাধ্যমে পুরোপুরি 380 ডিগ্রি ঘুরে গেলেন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে আজকে জুম্মার নামাজের পরে যে নামাজটা যে পড়িয়েছে জসিমউদ্দিন রহমানী, সেই জসিমউদ্দিন রহমানী হচ্ছে ব্লগার হত্যাকাণ্ডের অন্যতম হোতা। সে কিন্তু এই মুহূর্তে জামিনে আছে, তার কিন্তু অলরেডি 5-11 বছরের জেল হয়েছে, সে জামিনে আছে। যেই লোকটি ব্লগার হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেই লোকটি দিনের পর দিন প্রিচ করেছে যে ভারত আধিপত্যবাদী, ভারতকে শেষ করে দিতে হবে, ভারতের স্থাপনা ভেঙে দিতে হবে, সেই লোকটি আজকে আবার নামাজ পড়াচ্ছে। আপনাকে এইটা বুঝে নিতে হবে যে এই ওসমান হাদি কাদের তৈরি, এই ওসমান হাদিকে কারা তৈরি করেছে, এবং এই ওসমান হাদিকে বলিও তারা দিয়েছে, এই ওসমান হাদিকে তারা এই মেরেছেও তারা, তৈরিও করেছে তারা। এটা হচ্ছে সিম্পলি একটা গেম। এবং আপনি আমাকে শুধুমাত্র একটা যুক্তি দিয়ে বোঝান, মানে শুধু একটা যুক্তি আমি বুঝতে চাই যে ভারতের মতো একটা অন্যতম পরাশক্তি, কোথায়কার কোন এক তস্ত্রগলির এক লোক যে ভারতকে নিয়ে সমালোচনা করছে, তাকে মারতে যাবে কেন? আমাকে একটা রিজন বুঝান যে এই ওসমান হাদিকে ভারত মারবে, ভারত তার দেশে স্থান দেবে কেন? আপনাকে তো মোটিভ স্পষ্ট করতে হবে রে ভাই, যে আমি এই কারণে মারবো। ও অনেক বড় একটা শক্তিধর রাষ্ট্র, ও একটা তুচ্ছ একটা ব্যক্তি মাত্র। তো এই যে আপনি হঠাৎ করে ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন ভারতের উপরে, এর কারণ হচ্ছে যে ভারত বিরোধী রাজনীতিটা করে আপনি টিকে থাকতে চাইছেন, সিম্পল অ্যাজ দ্যাট। এবং এদেরকে, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে
এই যে মানে ধরেন বস্তির ছেলেপেলেদেরকে রাস্তাতে নিয়ে এসে টোকাইদেরকে নিয়ে এসে আপনি ভাঙচুর করাচ্ছেন, এরা তো বুঝতেও পারছে না এই যে একটা হিন্দু ছেলেকে আপনার ভালুকাতে জাস্ট জীবন্ত পুড়িয়ে দিল, হুম। জীবন্ত পুড়িয়ে দিয়েছে ছেলেটাকে। কি করেছে ছেলেটা? একটা গার্মেন্টস কর্মী ছিল ছেলেটা, তাই না? সো আপনি বাংলাদেশে এখন যা দেখছেন এটা একটি ফেইল্ড স্টেট, এটি একটি ব্যানানা রিপাবলিক। বাংলাদেশ ইজ এ গন কেস, শেষ। বাংলাদেশকে ওই 1971 সালের আগের পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। এই সিদ্দিক সালিক, ওই পাকিস্তানের যে মেজর, সে ভারতের কারাগারের একটা স্মৃতি কথা লিখেছিল তার বইয়ের ভেতরে। সে বলেছিল আজ হোক কাল হোক বাংলা এই রিভেঞ্জ তারা নেবেই, এই 71-এর রিভেঞ্জ তারা নেবেই। সেই রিভেঞ্জ তারা নিয়েছে, শেষ। নিজবাবু এখানেই জিজ্ঞেস করবো, আজ হোক কাল হোক সেই রিভেঞ্জ তারা নেবেই বলেছিল। আপনি যে কথাটা বলছেন, যে দাবিটা করছেন যে সেই রিভেঞ্জ তারা নিয়েছে, সেখানেই কি সেই রিভেঞ্জ এবারে ভারতের প্রতি সেই রিভেঞ্জ নেওয়ার জন্যই কি বাংলাদেশকে মোহরা করে এই যে ভারত বিদ্বেষী রাজনীতি করানোর চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে? যে ভারতকে বারে বারে বাংলাদেশ থেকে পোক করা হচ্ছে, যে বিভিন্ন বিষয়ে নানান ভাবে কখনো বলা হচ্ছে যে নর্থ ইস্টকে দুভাগে ভাগ করে বা চিকেন নেক নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, নানান ভাবে ভারত বিরোধী জিগির উঠছে, ভারত বিরোধী মন্তব্য উঠছে। এবং কিছুদিন আগে দেখা গেছে সামাজিক মাধ্যম জুড়ে বলা হচ্ছে এই যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, সেটাকেও একটা অংশ বলছে যে তারা মানেন না, যেদিন ভারত থেকে মুক্তি পাবে বা ভারত থেকে স্বাধীন পাবে সেদিনই হবে বাংলাদেশের প্রকৃত বিজয় দিবস। সেটা কি কোথাও মনে হচ্ছে যে সেই 71-এর রিভেঞ্জ নেওয়ার একটা চেষ্টা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের, যার মোহরা বাংলাদেশ এবং যার কারণেই বাংলাদেশের এই ভারত বিরোধী রাজনীতির মোটিভ? ডেফিনেটলি আমাদেরকে গত 54 বছর ধরে প্রথমে শুরু হয়েছিল খুবই অল্প করে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ না, এটা ভারত বাংলাদেশকে আলাদা করেছে দুই ভাইয়ের কাছ থেকে। এইটা 1971 সালের পরে অল্প অল্প করে বলতো, এইটা গত 54 বছর এখন বড় গলাতে বলছে এবং এইটাকে একটা অংশ প্রতিষ্ঠা করে ফেলেছে। সো পাকিস্তান যেই কথাটা দীর্ঘদিন ধরে বলে এসেছে তাদের পাঠ্যপুস্তকে, তাদের দেশের ন্যারেটিভে, তাদের রেটরিকে, তারা বলে এসেছে ভারত ভারত ভারত। এবং পাকিস্তান এখন যেটা করছে বাংলাদেশিদেরকে দিয়েই ভারতকে উত্তক্ত করছে। এখন ভারত আপনার চাণক্য নীতি অবলম্বন করেছে। ভারতকে চেষ্টা করছে যে ভারত যাতে এখানে কোনো ধরনের সেনাবাহিনী ঢুকায়, ভারত যাতে একটা ওয়ার সিচুয়েশনে নিয়ে যায়। তো ভারত তো সেটা করবে না। ভারত তো বুঝতেই পারছে যে তাকে তার কাছে এসে, এখন একটা বাদর যদি 6 ফুট লম্বা কারো কাছে এসে ঝাপাঝাপি করে, সেই 6 ফুট লম্বা লোকটা কি আসলে ওই বাদরটাকে মেরে ফেলবে? স্বাভাবিকভাবেই মেজার নেওয়ার অন্য পদ্ধতি আছে। সুতরাং এখানে ভারতকে উত্তক্ত করছে এই কারণে, ভারত যাতে একটা মেজার নেয়, মেজার নেওয়ার পরে বলতে পারবে এই যে আমরা আগেই বলেছিলাম ভারত এটা করবে, ভারত এটা করেছিল, দেখেছেন এটা এখন সত্যি হয়েছে। তো আমি জানি না ভারতের স্ট্র্যাটেজিটা কি হবে, ভারত কোনো স্যাংশন দেবে কিনা, বা ভারত আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপারটাকে কিভাবে অ্যাড্রেস করবে বা আদৌ করবে কিনা, আমি এটা ঠিক বলতে পারি না। কিন্তু এটা তো সত্যি কথা যে বাংলাদেশে আসলে যারা মুক্ত বুদ্ধির, মুক্ত মনা, সংস্কৃত মনা, তাদেরকে যে কমপ্লিটলি ওয়াইপ আউট করে দিয়ে একটি পাকিস্তানি তালেবান রাষ্ট্র তৈরি করবার পায়তারা হয়ে গেছে এবং একটা ইসলামিক রিপাবলিক হয়ে যাবে খুবই শীঘ্রই। এটা নিয়ে অন্তত পক্ষে আমার সন্দেহ নাই। আমি জানি না আপনার কোনো সন্দেহ আছে কিনা, আমার অন্তত পক্ষে কোনো সন্দেহ নাই। নিজম বাবু, একেবারে শেষ দিকে আমার দুটো প্রশ্ন থাকবে, খুব ছোট ছোট দুটো প্রশ্ন। আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই যা বলছিলেন যে ভারত কি স্ট্র্যাটেজি নেবে, এখানে ইতিমধ্যেই আমরা গত দুদিন ধরে ভারতের স্ট্র্যাটেজি যদি দেখে থাকি, অল্প অল্প করে যদি বুঝে থাকি, এই সংকটময় পরিস্থিতিতেও ভারত কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। গত পরশুদিন সাময়িক ভিসা সেন্টার বন্ধ থাকলেও আবারও পুনরায় চালু হয়েছে, কিন্তু তারপরেও গতকাল রাত থেকে যে ছবি আমরা দেখেছি, ভারতীয় হাইকমিশনের উপর নানানভাবে আক্রমণ করা হচ্ছে। এবং এই ঘটনাগুলো আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে হাদির যারা আক্রমণকারী তাদের ফিরিয়ে দেওয়ার দাবি বাংলাদেশ থেকে বারে বারে উঠে আসছে। ভারত সরকার কেন দেবে? ভারত সরকার আইন অনুযায়ী কেন দেবে? ঠিক তেমনি ভাবে আপনার কাছে, হ্যাঁ জি, আপনার কাছে এই প্রসঙ্গেই যাচ্ছিলাম, একটু জুড়ে দিচ্ছিলাম যে একই ধরনের দাবি কিন্তু প্রত্যাবর্তন যে চুক্তি ছিল সেই অনুযায়ী হাসিনার ক্ষেত্রেও করা হয়েছিল। এখানে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে যে আপনি বা আমি কেউই কিন্তু নিশ্চিত নই যে হাদিকে কারা খুন করেছে, নাম্বার ওয়ান। কারণ এখনো পর্যন্ত আপনি ট্রায়াল প্রসেসই শুরু হয়নি। সুতরাং আপনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গেইজ গেম বা যাদের ছবি আসছে, এটা শুধু ছবিই আসছে। আমি একজন আইনজীবী হিসেবে কখনোই বলতে পারি না তারা খুনি, কারণ তাদের বিচার হয়নি, নাম্বার ওয়ান।
নাম্বার 2 হচ্ছে তারা ভারতে লুকিয়েছে কিনা তাও আমি জানি না, একদম। কিন্তু বলা হচ্ছে ভারতে লুকিয়েছে। ফলে আমি আমার প্রফেশনাল জায়গা থেকে এটা কোনোদিনই বলতে পারি না যে কোন দেশে আছে, না আমি বলতে পারি মালয়েশিয়ায়, না আমি বলতে পারি ইন্ডিয়াতে, না আমি বলতে পারি আমেরিকাতে। ফলে আমি এটা বলতে পারি যে হাদিকে যারা খুন করেছে তাদেরকে এখনো ধরা যায়নি, এটা আমি বলতে পারি। ধরা গেলে আমি বুঝতে পারবো তারা কোথায় আছে, কি হয়েছে না হয়েছে। আমি যদি যুক্তির খাতিরে ধরেও নেই তারা ভারতে আছে, আমি ধরেন যুক্তির খাতিরে সেটা ধরেও নিলাম, হ্যাঁ, এখন ভারতের কাছে যদি থাকে, ভারত যদি তাদেরকে ট্রেস করতে পারে, ভারতের যে অভিবাসন আইন রয়েছে যেটা আমি আগে বলেছি, সেই আইন অনুযায়ী ভারত যদি বিচার না করে, তাহলে আপনিই তো প্রশ্ন তুলবেন একজন ভারতের জনতা হিসেবে যে আমার দেশে একজন অবৈধ অভিবাসী আসলো, আপনি তার বিচার না করে বাংলাদেশের হাতে তুলে দিলেন কেন? এই প্রশ্ন আপনি তুলবেন, ভারতের 130 কোটি জনতা তুলবে যদি তারা এটা কনসার্ন হয় এই বিষয়ে। তো স্বাভাবিকভাবে ভারতের একটা দায় রয়েছে যে কোনো অবৈধ অভিবাসী হলে তার বিচার করা। ভারত সেই বিচার করবে, বিচারে যদি শাস্তি হয় শাস্তি দেবে, তাহলে তো ইমিডিয়েটলি এমনিও পাবে না যদি আমি ধরে নেই যে অপরাধীরা ভারতে লুকায়িত আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি বলেছেন যে ভারত ধৈর্যের পরিচয় দিয়েছে। দেখুন, আমি ভারতের জনগণের সাথে, ভারতের মানুষের সাথে, সেখানকার সাংবাদিক বলেন, সুশীল সমাজ বলেন, ডিপ্লোম্যাট বলেন, বিভিন্ন পর্যায়ে আমার মেশার সুযোগ হয়েছে। ভারতের জনগণ এই যে বাংলাদেশকে নিয়ে যা হচ্ছে, ভারতের অধিকাংশ জনগণ এগুলো জানেই না। আমি বলবো যে বরঞ্চ বলা যায় ত্রিপুরা, আপনার পশ্চিম বাংলা, আপনাদের এই সাইডটাতে বা কিছু কিছু মানুষ হয়তো কনসার্ন জানে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে ভারতের জনগণ বাংলাদেশকে এখনো খুবই স্নেহের দৃষ্টিতে দেখে, খুবই একটা ভালোবাসার দৃষ্টিতেই দেখে। আমি ভারতের মানুষের মধ্যে কোনোদিন এই দেখেই নাই যে বাংলাদেশের মানুষকে নিয়ে তারা ঘৃণা পোষণ করে। হ্যাঁ, তারা যখন এগুলো দেখে তারা খুবই অবাক হয় যে মুক্তিযুদ্ধের সময় আমরা এত সাহায্য করলাম, এত কিছু করলাম, তোমাদের জন্য আমরা এত কিছু করার পরও তোমরা আমাকে এরকম গালি দিচ্ছ কেন? এইটা তারা বুঝতে পারে না এবং বিস্মিত হয়। ফলে ভারত কিন্তু এখনো বড় ভাইয়ের মতো একটা স্নেহের দৃষ্টি বাংলাদেশের উপরে রেখেছে। কিন্তু বাংলাদেশে যারা নৈরাজ্য করতে চায় তারা সেটা বুঝবে কেন? তারা চায় বাংলাদেশে ভারতের প্রতি যে ঘৃণা সেটা জেগে থাকুক। আপনাকে আমি উদাহরণ হিসেবে বলেছি যে একজন মৌলবাদী যদি বলতে পারে যে সবাই নাস্তিক হয়ে যাচ্ছে, তাহলেই তার ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব, তাহলেই তার ওই যে হুজুর ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব। একইভাবে একজন সাপুরে যদি পৃথিবীর সমস্ত সাপ মরে যায়, তাহলে সে খেলা দেখাবে কি নিয়ে, তাই না? সো পৃথিবীর সমস্ত মানুষের যদি বিস্ময় হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, কারণ একজন ম্যাজিশিয়ান আর ম্যাজিক দেখাতে পারে না। সো একইভাবে এগুলোকে জাগিয়ে রাখতে হয়, জাগিয়ে রাখতে হয়। সেটাই জামাতে ইসলাম, এই হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, এই জামাতুল মুজাহিদিন। দেখেন ভারতে কত জঙ্গি বছরের পর বছর ভারত ধরছে, বাংলাদেশ থেকে এসেছে। সাইফ আলী খানের বাসাতে অ্যাটাক করেছে বাংলাদেশ থেকে আসা একটা ছেলে। তা এখন যদি ভারতের ছাত্র জনতা তারা যদি বাংলাদেশের হাই কমিশন পুড়িয়ে দেয়, তারা যদি বলে যে ভারতে একটাও বাংলাদেশি থাকতে পারবে না, ভারতের লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি আছে, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি, তাহলে তো ভারত তো এই ড্রাস্টিক মেজারটা নিলে বাংলাদেশের কি হবে এটা ওরা বুঝতে পারে। ভারত যদি বলে আমি নদীর সমস্ত জল বন্ধ করে দেব, ভারত যদি বলে আমি সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করে দিব, বাংলাদেশ তো অন্ধকারে ডুবে যাবে। এই যে কয়েকদিন আগেও 50,000 টন চাল ভারত থেকে এনেছে। তো এত যখন বড় বড় কথা বলছে, নিজেরা ধান উৎপাদন করতে পারে না, ভারত থেকে 50,000 টন চাল আনতে হয় কেন? একদিকে ভারতকে আপনি পুড়িয়ে দিবেন, মেরে ফেলবেন, অন্যদিকে ভারতের জমি ব্যবহার করে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জিনিসপত্র পাঠাবেন, চাল আনবেন, আপনি ভারতের উপর নির্ভর হয়েই আপনি আন্দোলন করছেন। মোদ্দা কথা যদি আপনার কথা ধরে একেবারে খুব ছোট্ট কথায় বলি যে ভারতের উপর নির্ভর করেই আবার আপনি ভারতের বিরুদ্ধে আন্দোলন করছেন। নিঝুমদা, একেবারে শেষ, এটাকে আমরা বাংলা ভাষাতে চন্দ্রিমাদি, এটাকে আমরা বাংলা ভাষাতে বলি হচ্ছে কৃতঘ্ন। অর্থাৎ যে উপকার করে তাকে আমি একটা বাস দিয়ে আসি, তার একটা অপকার করি, এই হচ্ছে টোটাল ঘটনা। নিঝুমদা, একেবারে শেষ দিকে যে প্রশ্নটা রাখতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 ডিসেম্বর মাসে আমরা রয়েছি, এই মুহূর্তে বাংলাদেশের যা অস্থির পরিস্থিতি, যে অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি কি বাংলাদেশের নির্বাচন কতটা সম্ভব এবং কতটা সুষ্ঠুভাবে হতে পারে বলে মনে করছেন? দেখুন, আমি আগেই আপনাকে বলেছি যে এই নির্বাচন, এটা কোনো নির্বাচনই না, এটা একটা অবৈধ সরকার। অবৈধ সরকার যা করবে সবই অবৈধ। স্বাভাবিকভাবে, নীতিগতভাবে বা রাজনৈতিক আদর্শের জায়গা থেকে এই ইলেকশনও আমি মানি না। এই ইলেকশন এগুলো নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা আছে তাও না, কিন্তু বাস্তবে তো একটা ইলেকশন করতে যাচ্ছে, এটাও যেমন সত্যি। ফলে সেই জায়গাতে বিশ্লেষণ করতে গেলে আমার সম্ভাবনার জায়গাটা তো আমি আপনাকে বক্তব্যের শুরুতে বলেই দিয়েছি যে এই ইলেকশনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কি করে থাকবে।
ক্ষমতাতে যিনি রয়েছেন, যিনি ক্ষমতা বগল দাবা করে রয়েছেন, তারই হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, তারই হচ্ছে সবচাইতে সাহায্যকারী হচ্ছে জামাতে ইসলামী। এখন তারা যে সুযোগ সুবিধা ভোগ করছে এই অবস্থাতে, সেইটা কি কোনো মানুষ ছেড়ে দিতে চায়? 666 কোটি টাকা ঋণ মকুফ করেছে, হাজার হাজার কোটি টাকা ইউনুস পাচার করছে। এইটা যদি এখন বিএনপি ক্ষমতাতে আসে, এইটা তো ইউনুস পারবে না। বিএনপি ক্ষমতাতে আসলে তো এগুলো কিছু করতে পারবে না, ফলে তারা এটা করবে কেন? ফলে নির্বাচন সুষ্ঠু হবে এইটা আমি আশাই করি না। এইটা আশা করা বোকামি। একদম।